হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি আবার অদ্ভুতুরে সিরিজের গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে সাধু বাবার লাঠি। আজ পড়ছি প্রথম পর্ব। আদায় উসুল সেরে গেজেতে টাকা ভরে কোমরে ভালো করে পেঁচিয়ে বেঁধে যখন নবীন গায়ে ফেরার জন্য রওনা হলো, তখন খেয়াল হলো শীতের বেলা ফুরিয়ে এসেছে। সন্ধে হয় হয়, বড্ড দেরি করে ফেলেছে সে। হরিপুর অনেকটা রাস্তা, প্রায় মাইল তিনেক। তার মধ্যে 2.5 মাইল হলো গে জনমানবহীন ভুরফুনের মাঠ। সে মাঠে কোথাও বসতি নেই, মাঝে মাঝে জংলা জায়গা, জলা, একটা ভাঙা কেল্লা আর কিছু উদম নিষ্ফলা মাঠ। তার ভিতর দিয়েই এবড়ো খেবড়ো মেঠো রাস্তা নানা বাঁক নিয়ে হরিপুর ঘেঁষে নয়াগঞ্জ অবধি চলে গেছে। সাইকেলখানা থাকলেও হতো, কিন্তু সেখানা এই কাল রাতেই চুরি হয়ে গেছে ভিতরের বারান্দা থেকে। কাজেই হেঁটে আসতে হয়েছে নবীনকে। হেঁটেই ফিরতে হবে। সঙ্গী সাথী থাকলেও হতো, কিন্তু কপাল খারাপ, আজ সঙ্গী সাথীও কেউ নেই। ভুরফুনের মাঠের বদনাম আছে। একসময় ঠ্যাঙারে ঠগিদের অত্যাচার ছিল খুব। এখন সে আমল নেই বটে, কিন্তু খারাপ লোকের তো আর আকাল পড়েনি। তাছাড়া অন্য সব কথাও শোনা যায়। পারতপক্ষে রাত বিরেতে ও পথে কেউ পা বাড়ায় না, কিন্তু ভয়ের কথা ভাবলেই ভয় আরো বেশি করে চেপে ধরে। ফিরতে যখন হবেই তখন ঠাকুরের নাম নিয়ে বুক ঠুকে রওনা হওয়াই ভালো। হরিবোল জ্যাঠা মস্ত মহাজন। তার আড়তেই নবীনদের ধান, চাল, গম, আলুর চালান বেশি। অন্য সব মহাজনও আছে, সব মিলিয়ে আদায় আজ বড় কম হয়নি। হরিবোল জ্যাঠা হাফ চশমার উপর দিয়ে তল চক্ষুতে চেয়ে বলল, ওরে নবীন, সন্ধে করে ফেললি বাপ। অতগুলো টাকা নিয়ে রাত বিরেতে যাবি, বরং আজ গদিতেই থেকে যা, ভোর ভোর রওনা হয়ে পড়বি। নবীনের সে উপায় নেই। আজ হরিপুরে মস্ত যাত্রার আসর। ব্যবস্থাপকদের মধ্যে নবীনও আছে। মাথা নেড়ে বলল, তারা আছে জ্যাঠা, নইলে থেকেই যেতাম। তাহলে বরং একটা লাঠি সোটা কিছু সঙ্গে রাখ। বদবজ্জাতরা হাতে লাঠি দেখলে তফাৎ যাবে। লাঠিকে আজকাল কেউ ভয় পায় না জ্যাঠা, বিপদে পড়লে বরং দৌড় লাগানো ভালো। দূর বোকা, লাঠি মানুষের চিরকেলে অস্তর। অন্তত শেয়াল কুকুর তাড়া করলে তো কাজে দেবে। সঙ্গে থাকলে একটা বল ভরসা হয়। দাঁড়া, দেখি আমার কাছে কিছু আছে কি না। হরিবোল জ্যাঠার গদির তক্তপোষের তলা থেকে গোটা কয়েক ধুলো মলিন লাঠি টেনে বের করলো গদির কর্মচারী জগা। ন্যাকড়া দিয়ে মুছে টুছে হরিবোল জ্যাঠার সামনে রাখলো। জ্যাঠা ভালো করে নিরিখ পরখ করার পর একখানা লম্বা পাকা বাঁশের লাঠি তুলে নিয়ে বলল, তুই এইটে নিয়ে যা। কয়েক বছর আগে হিমালয় থেকে এক সাধু এসে দিয়ে গিয়েছিল। পায়ে ঘা হয়ে দিন কতক আমার চণ্ডীমণ্ডপে ছিল বেচারি। রামকবিরেজকে দিয়ে চিকিৎসা করিয়ে ঘা সারিয়ে দিয়েছিলাম। সাধু যাওয়ার সময় লাঠি গাছ দিয়ে গিয়েছিল। আমার তো কোনো কাজে লাগে না, তুই নিয়ে যা, তোকে দিলাম। নবীন দেখল লাঠিটা তার মাথার সমান লম্বা আর খুব ভারী। লাঠির দুই প্রান্ত লোহায় বাঁধানো, নিরেট মজবুত লাঠি। হাতে নিলে একটা ভরসা হয়। আরও একটা ভরসার কথা হলো, আজ শুক্লপক্ষে ত্রয়োদশী, সুতরাং সন্ধ্যের পর জ্যোৎস্না ফুটবে। হরিবোল জ্যাঠার আড়ত থেকে বেরিয়ে ভেলুর দোকানে গিয়ে ঢুকল নবীন। এ দোকানের বিখ্যাত সিঙ্গারা আর জিলিপি না খেলে জীবনই বৃথা। ফুলকপি, আলু, কিশমিশ
আর বাদাম দিয়ে সিঙ্গারাটা যা বানায় ভেলু, তেমনটি এ তল্লাটে আর কেউ পারে না। জিলিপিটাও 7.5 প্যাচের মধু চক্র। দেরি যখন হয়েই গেছে তখন আর 15 মিনিটে কী বা ক্ষতি? খিদে পেটে 3 মাইল হাঁটাও সম্ভব নয়। ভেলুর দোকানে যেন রাস মেলার ভিড়। গঞ্জে যত ব্যাপারী মাল গস্ত করতে আসে সবাই হামলে পড়ে এই দোকানটাতেই। কাজী নবীনকে নানা কসরত করে সিঙ্গারা জিলিপি জোগাড় করতে হলো। তাতেও গেল মিনিট 10। এক কোণে বসে মন দিয়ে খাচ্ছিল সে। উল্টো দিকে বসা রোগা সুরঙ্গের চেহারার খোঁচা খোঁচা দাড়িওয়ালা একটা লোক বলল, ভাই তুমি লেট এল নাকি? নবীন একটু অবাক হয়ে চাইল। তারপর নিজের হাতে ধরা লাঠিটা খেয়াল হলো তার। বলল, তা বলতে পারেন। প্যাচ পয়জার জানা আছে তাহলে? তা একটু আধটু জানি বইকি। কথাটা অবশ্য ডাহা মিথ্যে। নবীন কোশমিনকালেও লাঠি খেলতে জানে না, তবে লাঠিটা হাতে থাকায় তার বেশ একটা বল ভরসা হচ্ছে। ঢ্যাঙ্গা লোকটা একটা কচুরিতে কামড় দিয়ে বলল, সনাতন ওস্তাদের নাম শুনেছ? নবীন নির্বিকার মুখে বলল, আগে না। সে কি হে, লাঠিবাজি করো আর ওস্তাদ সনাতনের নাম জানো না? তিনি কে বটেন? আলুর ঝোল সাপটানো কচুরিটা মুখে পুড়ে কাঁধের গামছায় হাত পুছে তাড়াতাড়ি জোর হাত কপালে ঠেকিয়ে লোকটা বলল, নমস্য ব্যক্তি হে, নমস্য ব্যক্তি। আমিও কিছুদিন তার সাগরেদি করেছিলুম, তা পেটের ধান্দায় বেরিয়ে পড়তে হলো বলে বিদ্যেটা শেখাই হলো না। বলি, পটাশপুরের নাম জানা আছে? সিঙ্গারা চিবোতে চিবোতে আরামে নিমিলিত চোখে চেয়ে নবীন বলল, আগে না। ভূগোলে তো দেখছি তুমি খুবই কাঁচা হে। আগে বেজায় কাঁচা। এখান থেকে যদি পূবমুখ রাস্তাটা ধরো তাহলে মাইল 5 গেলে বিষ্ণুপুর গা। সেখান থেকে বাঁ হাতে যে রাস্তাটা গড় সীতারামপুরে গেছে সেটা ধরে ক্রোশ 2 গেলে শ্মশানেশ্বরী কালী মন্দির। ভারী জাগ্রত দেবী, একসময় নরবলি হতো। সেখান থেকে ডান হাতি কাঁচা রাস্তা ধরে আরও ক্রোশ 2 গেলে বাতাসপুর। বলি, বাতাসপুরের নাম শুনেছ? কোশমিনকালেও না। সেখানকার যজ্ঞেশ্বরের মন্দিরের লাগোয়া পুকুরে 500,000 বছর বয়সী ইয়া বড় বড় কাচিম গিজ গিজ করছে, 1-1.5 মণ ওজন। বাতাসপুরের গুড়ের বাতাসা বিখ্যাত জিনিস, আর এদিকে 1 বিঘত করে ওজনদার জিনিস। কথাটা হচ্ছিল পটাশপুর নিয়ে। আহা, বাতাসপুরে পৌঁছলে আর পটাশপুর তো এসেই গেল প্রায়। পৌঁছে গেছি? বাহ। না হে, পৌঁছওনি। ওখানে একটা বাঁধক আছে। বাতাসপুরের ধারেই একটা পাজি নদী আছে, ধলেশ্বরী। চোত বসেকে তেমন তেজই নয়, কিন্তু জ্যৈষ্ঠী থেকে মাঘ ফাল্গুন অবধি একেবারে ভৈরবী। খেয়া পার হওয়াই কঠিন। তা ধলেশ্বরী পেরোলেই নয়াগঞ্জ। দিব্যি জায়গা। রোজ বাজার বসে, বুধবারে হাট। পয়সাওয়ালা লোকের অভাব নেই। নয়াগঞ্জের বেগুন খেয়েছো কখনো? মনে হবে বেগুন তো নয়, মাখন। লোকে বলেও তাই, মাখনই বেগুন। তা বেগুনের পরেই কি পটাশপুর? আরে অত তাড়াহুড়োর কি আছে? চারদিক দেখতে দেখতে চাকতে চাকতে যাওয়াই তো ভালো। নয়াগঞ্জে আমার খুড়শ্বশুরের বাড়ি যে হে, বিশাল তেলের কারবার। মাস গেলে 20-30 হাজার টাকা রোজগার। পেল্লায় দোতলা বাড়ি, সঙ্গে আম বাগান। সেখানে 2 দিন বডি ফেলে দিলে দিব্যি তাজা লাগবে। যত্ন আত্তি করে খুব। 2 বেলা গরম ভাতে ঘি, শেষ পাতে ঘন দুধ আর বর্তমান কলা বাঁধা। নয়াগঞ্জ থেকে ভোর ভোর বেরিয়ে পড়লে দুপুর নাগাদ দুধসাগরে পৌঁছে যাবে। দুধসাগরের রাজবাড়ি তো দেখনি? দেখার মতোই বাড়ি, 7-7টা মহাল। তবে এখন সবই ভগ্নদশা।
বুড়ো রাজা এখনো বেঁচে আছেন। মাথায় একটু গন্ডগোল, সারাদিন বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ান আর বিড়বিড় করেন। ভাঙা পাঁচিলের ফাঁক ফোঁকো দিয়ে রাজ্যের গরু ছাগল ঢুকে রাজবাড়ির বাগানে ঘাস খায়। তাহলে পটাশপুরে আর পৌঁছানো হলো না আজ। আমাকে উঠতে হবে মশাই, একটু তাড়া আছে। আহা, পটাশপুরতে এসেই গেছে হে। দুপুরটা দুধসাগরে জিরিয়ে নাও, তারপর পরন্ত বেলায় যদি হাঁটা ধরো তাহলে পদ্মপুকুরে পৌঁছতে সন্ধে। রাতটা জিরেন নাও। পদ্মপুকুর বিরাট গঞ্জ জায়গা। আগরওয়ালাদের ধর্মশালায় দিব্যি ব্যবস্থা। 3 টাকায় শতরঞ্জি আর কম্বল পাওয়া যাবে, সঙ্গে খাটিয়া। রাতে 3টি টাকা ট্যাগ থেকে খসালে তেওয়ারির হোটেলে 4খানা ঘি মাখানো গরম রুটি আর ঘ্যাট পাওয়া যাবে। আর 1খানা আধুলি যদি খসাও তাহলে ঘন অরহরের ডাল। আর চাই কি? তারপর ঘুমখানা যা হবে না, 100 ছাড় পোকার কামড়ও টের পাবে না। আচ্ছা আচ্ছা মশাই, বাকিটা পরের বার শুনবো ক্ষণ। আমাকে এখনই ফিরে যেতে হবে। ওরে বাপু, আমিও কি এই অক্ষতে মাধবগঞ্জে পড়ে থাকবো নাকি? হ্যাঁ, আমাকে তো উঠতে হবে। এখনো তো 1.5খানা জিলিপি তোমার পাতে পড়ে আছে। ওটুকু খেতে খেতেই আমার কথা ফুরিয়ে যাবে। পদ্মপুকুরের কথা যা বলছিলাম, ওখান থেকে সকালে বেরিয়ে পড়লে পটাশপুর আর কত দূর? মাঝখানে শুধু দোহাটা আর মুখ বেড়ে। দোহাটার কথা না হয় আজ থাক, তবে মুখ বেড়ে কিন্তু খুব ভুতুরে জায়গা। চারদিকে বাঁশবন আর 100-150 বছরের বট অসত্য গাছ। দিনের বেলাতেও গা ছমছম করে। মেলা তান্ত্রিক আর যোগী পুরুষের বাস। যারা ভূতে বিশ্বাস করে না, তাদের যদি একবার টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ফেলতে পারো তাহলে দেখবে রাম রাম করে পালাবার পথ পাবে না। সন্ধ্যের পর তো ভূতের একেবারে মোচব লেগে যায়। চারদিকে ভাম ভাম গন্ধ, চিমসে গন্ধ, প্রাণ জল করা হি হি হাসি, খোনা সুরের ফিসফাস। বাপরে, হাজারে বিচারে অশরীরী। আমার জিলিপি কিন্তু আর 8খানা আছে। হতেই হবে, একটু চিবিয়ে খাও। মুখ বেরোতে রাতে থাকার সুবিধে নেই, দরকারও নেই। বরং একটু জোর পায়ে হেঁটে জায়গাটা পেরিয়ে গিয়ে একরোজ দক্ষিণে ছোট পিশুনিয়া গ্রামে দিঘির ধারে গোবিন্দ তেলে ভাজার দোকানে বসে 1 পেট মুড়ি বেগুনি সাটিয়ে নাও। ঘুগনিটাও বড্ড ভালো বানায়। ছোট পিশুনিয়া যা খাবে নির্ভয়ে খেতে পারো। শুধু খাওয়ার পর 1 ঘটি জল খেয়ে নিও। ঘণ্টাটাক বাদে পেট খিদে চোটে হ্যাচর প্যাচর করবে। এই যে জিলিপির শেষ টুকরোটাও মুখে দিলাম কিন্তু। আহা, গিলে তো খাবে না হে বাপু, চিবোতে একটু সময় তো লাগবে। তাড়িয়ে তাড়িয়ে খাও। বলছিলাম, ছোট পিশুনিয়া থেকে চারদিকে 4টে পথ গেছে। পশ্চিমের পথ ধরে নাক বরাবর 2 ক্রোশ গিয়ে লতা বেড়ের জঙ্গল। ঘাবড়িও না, আজকাল আর বাঘ ভাল্লুক নেই। কয়েকটা শেয়াল আর 1 কাতরা নেকড়ে থাকতে পারে। নির্ভয়ে ঢুকে যাও জঙ্গলে। ঘণ্টা 2 হেঁটে জঙ্গল থেকে বেরিয়েই দেখবে পটাশপুর তোমার জন্য কোল পেতে বসে আছে। যাক বাবা, পৌঁছানো গেল তাহলে। সবুরে মেয়া ফলে হে বাপু, এই যে পথটা চিনিয়ে দিলুম, এখন চোখ বুঝেও যেতে পারবে। চেষ্টা করে দেখবো ক্ষণ। তাহলে আজ আসি। ওরে বাপু, এত কষ্ট করে পটাশপুরে যে পৌঁছলে, তাতে লাভটা কি হলো সেটা তো জানা থাকা চাই। লাভ লোকসান ঠিক বুঝতে পারছি না, মাথা ঘুরছে। ওই বাপু, ওখানেই তো সনাতন ওস্তাদের বাস। নবীন অবাক হয়ে বলল, সনাতন ওস্তাদ? সে আবার কে? তুমি দেখছি বড্ড আহাম্মুখে। সনাতন লেঠেলের কথাতেই তো পটাশপুরের কথা উঠল। তা বটে, কিন্তু কথাটা উঠছে কেন? উঠবে না? যেখানেই লাঠি সেখানেই সনাতন ওস্তাদের কথা।
ভূভারতে ওরকম লাঠি আর পাবে না। যদি লাঠিবাজি করতে চাও তবে একবার পটাশপুরে গিয়ে সনাতন ওস্তাদের আকড়ায় তালিম নিয়ে এসো। লাঠি কিভাবে ধরতে হয় সেটা শিখতেই 6 মাস লাগে। লাঠি দেখতে নিরীহ ঠ্যাঙা, কিন্তু ওনার হাতে পড়লে বন্দুকের সঙ্গে টক্কর দিতে পারে। তাই বলছিলাম। নবীন উঠে পড়ল, বলল, কে বলেছে মশাই যে আমি লাঠি খেলা শিখতে চাই? আমার পটাশপুরে যাওয়ারও ইচ্ছে নেই, সনাতন ওস্তাদের কাছে তালিম নেওয়ারও দরকার নেই। ঝুটমুট আমার খানিকটা সময় নষ্ট করলেন। লোকটা সরু চোখে চেয়ে বলল, তোমার ভালোর জন্যই বলছিলুম বাপু। ট্যাকে না হোক 1030 টাকা নিয়ে রাত বিরেতে ভুরফুনের মাঠ পেরোতে হলে শুধু ভগবানের ভরসা না রাখাই ভালো। তা হাতের লাঠিখানা যদি চালানোর বিদ্যে জানা থাকতো তাহলে খারাপটা কি হতো শুনি? নবীন হাঁ। বাস্তবিক আজ তার গেজেতে 30,000 টাকার মতোই আছে, যে খবর এই লোকটা জানার কথা নয়। তার উপর সে যে ভুরফুনের মাঠ পেরোবে সে খবরই বা এ রাখে কোন সুবাদে? চোর ডাকাত নয় তো? লোকটা যেন তার মনের কথা শুনতে পেয়ে বলল, না হে বাপু, আমি চোর ডাকাতও নই, তাদের আর কাটিও নই। তবে কিনা তাদের খুব চিনি। চারদিকেই আড়ে আড়ে ঘুরে বেড়াচ্ছে সব, চেনার জো নেই। দেখার চোখ থাকলে অবশ্য ঠিকই দেখতে পেতে। নবীন একটু ভড়কে গিয়েছিল, গলা খাকারি দিয়ে বলল, আপনি কে বলুন তো? লোকটা 4খানা জিলিপির ফরমাস দিয়ে নবীনের দিকে চেয়ে নিবিলিত নয়নে নরম গলায় বলল, সে খতেনে বাপু, তোমার কাজ কি? আমি হলুম গে ভবঘুরে মানুষ, লোকজন দেখে বেড়ানোই কাজ। ওই যে সবুজ জামা পরা লোকটা তোমার পিছনের টেবিলে বসে চপ খাচ্ছিল, তাকে লক্ষ্য করেছ? আগে না। তবে তো তোমার চোখ থেকেও নেই। অমন দিনকানা রাতকানা হলে জ্ঞাত তো যাবেই, প্রাণটানিও টানাটানি হতে পারে। শুধু লাঠি চমকালেই তো হবে না। চোখ, মগজ, হুঁশ এগুলো যদি কুলু পেটে রাখো তবে লড়বে কিসের জোরে? মানুষের আসল অস্ত্রই তো হলো ওগুলো। বলে রাখলুম, সবুজ জামা কিন্তু ভালো লোক নয়, তোমার উপর নজর রাখছে। নবীন শুকনো মুখে ফের ধপাস করে বসে পড়ে বলল, তাহলে কি করা যায় বলুন তো? দাঁড়াও বাপু দাঁড়াও, জিলিপিটা আগে শেষ করি, তারপর ভেবে বলবো। কিন্তু আমার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে। হরিপুরে আর যাত্রার আসর কি না? আমি যে ক্লাবের সেক্রেটারি। লোকটা সরু চোখে চেয়ে তাচ্ছিলের গলায় বলল, যাত্রা? তা কি পালা হচ্ছে? আগে নতুন একটা সামাজিক পালা, ওগোবধূ সুন্দরী। দূর দূর, ওসব মেদা মারা পালা দেখে জুত নেই। আগে পালাটা খুব নাম করেছে, চিতপুরের দল, অনেক টাকার বায়না। লোকটা দ্বিতীয় জিলিপিটায় কামড় বসিয়ে বলল, ভালো পালা বলছো? আগে হ্যাঁ, খুব নাম, বায়না নিতেই চায় না। বলি, তলোয়ার খেলা টেলা আছে? তা আছে বোধহয়, আজকাল ঝাড়পিট না হলে লোকে তেমন নেয় না। তা না হয় হলো, কিন্তু রাতে খ্যাটনের কি ব্যবস্থা? সে সব হয়ে যাবে ক্ষণ, যাবেন? দাঁড়াও, আগে সব জেনে বুঝে নি শোয়ার ব্যবস্থা কেমন। সেও হয়ে যাবে ক্ষণ। আমি ভব ঘুরে বটে, কিন্তু গায়ে বনেদি রক্তটা তো আছে। মোটা চালের ভাত, পাশবালিশ ছাড়া ঘুম, ওসব আমার চলবে না। সেসব ব্যবস্থাও হবে, ভাববেন না। তাহলে লাঠি গাছ আমার হাতে দাও, তোমাকে দেখেই বুঝেছি যে তুমি আনাড়ি। নবীন মনে একটু জোর পেল। লোকটা রোগা পটকা বটে, কিন্তু পাকানো শক্ত চেহারা। হুঁশিয়ার পোড় খাওয়া লোক, 40-42 মতো বয়স। পরনে খাটো ধুতি, গায়ে সবুজ শার্ট।
তার উপর একটা খয়েরি রঙের হাফ সোয়েটার। নবীন লাঠিখানা এগিয়ে দিয়ে বলল, আপনার নামটা? নিমাই রায়। তুমি নিমাইদা বলেই ডেকো। আমি হলুম নবীন সাহা। আর বলতে হবে না, জটেশ্বর সাহার ছেলে তো। তোমাদের বিস্তর ধান জমি, চাল আর তেলের কল আছে, একটা মুদিখানাও। নবীন অবাক হলো না। লোকটা হয়তো অন্তর্যামী, সাধক টাধকদের ওসব গুণ থাকে। লোকটা ফের যেন তার মনের কথা টের পেয়ে ডাইনে বায়ে মাথা নেড়ে বলল, না রে বাপু, আমি অন্তর্যামীটামি নই। তবে আমার বাতিক হলো মানুষের খবর টবর রাখা। ওই গঞ্জের বাজারে যত লোক আনাগোনা করে তাদের প্রায় সবার নারী নক্ষত্র আমার নক্ষ দর্পণে। নবীন নিজের আর নিমাইয়ের খাবারের দামটাও মিটিয়ে দিল। নিমাই বিশেষ আপত্তি করল না। গঞ্জের সাঁকোটা পেরিয়ে নির্জন মাঠের রাস্তায় পড়েই নবীন হাঁটার গতি বাড়িয়ে দিলে নিমাই বলল, অত জোরে হেঁটো না, লোকে সন্দেহ করবে। দুল কি চালে হাঁটো, বদমাশরা যাতে বুঝতে না পারে যে ভয় পেয়েছ। ভয় হলো মানুষের সবচেয়ে বড় শত্রুর। শীতের সন্ধে, চারদিকে একটা ভুতুড়ে কুয়াশা পাকিয়ে উঠেছে। আবছাওয়ায় যত দূর চোখ যায় মাঠঘাট শুনশান, জনমনুষ্যী নেই। চারদিকটা থম থম করছে। খানিকক্ষণ চুপচাপ হাঁটার পর নিমাই হঠাৎ চাপা গলায় বলে উঠল, একটা কথা বলে রাখছি তোকে। নবীন তটস্থ হয়ে বলে, কি কথা নিমাইদা? এই শীতকালে ফুলকপির পোড়ের ভাজা তোর কেমন লাগে? খুব ভালো। আমারও। সে হয়ে যাবে, ভাববেন না। আর কড়াইশুঁটি দিয়ে সোনামুগের ডাল? তাও হবে। ভালো ঘি আছে বাড়িতে? খাঁটি সরবাটা ঘি। গরম ভাতে এক খাবলা ঘি হলে কাঁচা লঙ্কা দিয়ে মন্দ লাগে না, কি বলিস? মাছ মাংসের ওপর আমার তেমন টান নেই, তবে রুই মাছের কালিয়াটা খারাপ নয়। ধরে নিন হয়েই গেছে। জগাই আর মাধাইকে অনেকে নামের মিল দেখে ভাই বলে মনে করে, কিন্তু আসলে তারা ভাই নয়, বন্ধু বলা যায়। জগাইয়ের নাম জগন্নাথ আর মাধবের নাম মাধবচন্দ্র। পদবিও আলাদা আলাদা। জগাই আগে গঞ্জে গামছা বিক্রি করত। মাধাইয়ে ছিল আয়না, চিরুনি, চুলের ফিতে ফিরি করে বেড়ানোর ব্যবসা। কোনোটাতেই সুবিধে হচ্ছিল না বলে একদিন দুজনে একসঙ্গে বসে ভাবতে শুরু করলো। ভেবে টেপে দুজনে মোট 277 টাকা খরচ করে তেলে ভাজার দোকান দিল। আর ভগবানও মুখ তুলে চাইতে লাগলেন। আশপাশে ফুলুরি বেগুনির বিস্তর দোকান থাকা সত্ত্বেও জগাই মাধাইয়ের দোকান ঝমাঝম চলতে লাগলো। একদিন 200-300 টাকা বিক্রি। মাথা পিছু নিটায় দিনে 100-150 দাঁড়িয়ে গেল। ব্যবসা যখন জমে গেছে ঠিক সেই সময়ই একদিন সদল বলে পানুবাবু এসে হাজির। পানুবাবুর বাবরি চুল, জম্পেশ কোপ, গালপাট্টা, গায়ে গিলে করা পাঞ্জাবি, পরনে ময়ূর ধুতি, পায়ে দামি চপ্পল। সাতটা গায়ের লোক পানুবাবুকে জমের মতো ভয় করে। শালপাতার ঠোঁয়ায় দলবল নিয়ে বিস্তর তেলে ভাজা সেটে, বেশ করেছিস তো বলে পানুবাবু দাম না দিয়েই উঠে পড়লেন। বললেন, আমার নজরানা 150 টাকা ওই পটলার হাতে দিয়ে দে। না দিয়ে উপায় নেই, জগাই মাথায়ও দিল। প্রথম প্রথম সপ্তাহে 1 দিন 2 দিন এরকম অত্যাচার চলত। মাসখানেক বাদে সপ্তাহে 4-5 দিন। রোজ যে পানুবাবু আসতেন তা নয়, তার দলবল 10-12 জন এসে হামলা করত। মোড়ল মাতব্বর ধরেও লাভ হলো না। গঞ্জের সব ব্যবসাদারকেই তোলা দিতে হয় বটে, কিন্তু জগাই মাধাইয়ের ওপর অত্যাচারটা যেন একটু বাড়াবাড়ি রকমের। তা বেচারারা আর কি করে, দোকানটা তুলেই দিল। ফের দুজনে ভাবতে বসল।
ভেবে টেবে দুজনে মিলে একটেরে ছোট্ট একখানা মণিহারি দোকান খুলল। খুলতে না খুলতেই পানুবাবুর দলবল এসে হাজির। তারা ধারেই জিনিস নিতে লাগলো টপাটপ। তোলা আদায় তো আছেই। জগাই মাধাই ফের পথে বসল। কেন যে পানুবাবু তাদের মতো সামান্য মনীষীর সঙ্গে এমন শত্রুতা করছেন তা বুঝতে পারছিল না। মাধাই বলল, বুঝলি জগাই, এর পিছনে ষড়যন্ত্র আছে। কেউ পানুবাবুকে আমাদের ওপর লেলিয়ে দিয়েছে। সেটা আমিও বুঝতে পারছি। শেষে কি গঞ্জের বাস তুলে দিয়ে অন্য কোথাও চলে যেতে হবে? তাই চল বরং গঞ্জ ছেড়ে ছোটোখাটো কোনো গাঁয়ে গিয়ে ব্যবসা করি। বড় বড় মানুষ বা সন্ডা গুন্ডাদের সঙ্গে কি আমরা পেরে উঠব? আমাদের না আছে গায়ের জোর, না মনের জোর, না ট্যাকের জোর। তাছাড়া আর একটা জোরও আমাদের নেই, বরাতের জোর। ঠিক বলেছিস। তাহলেই ভেবে দেখ, নতুন জায়গায় গিয়েও কি আমাদের সুবিধে হবে? গায়ের লোক উটকো মানুষ দেখলে হাজারো খতের নেবে। কোথা থেকে আগমন, কি মতলব, নাম কি, ধাম কোথা, মুরব্বি কে, ট্যাকের জোর কত। তারপর গায়ের লোকের নগদ পয়সার জোর নেই, ধার বাকি করে খেয়ে ব্যবসা লাটে তুলে দেবে। মাধাই একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ল, হ্যাঁ তা বটে, আমাদের মুরব্বির জোরও তো নেই। হ্যাঁ রে, লটারি খেলবি? 12 খেলেছি, 10 বারই ফক্কা। না রে, আমার মাথা ঠিক কাজ করছে না। আমারও না। পিছন থেকে কে যেন মোলায়েম গলায় বলে উঠল, আমার মাথাটা কিন্তু দিব্যি খেলছে। দুজনেই একটু চমকে উঠে পিছনে ফিরে চাইল, কিন্তু পিছনে কেউ নেই দেখে মাধাই বলল, হে কিরে বাবা, কথাটা কইল কে? ও জগাইদা। জগাইও হাঁ হয়ে বলল, তাই তো, স্পষ্ট শুনলুম। একটা গলা খাকারি দিয়ে কণ্ঠস্বর ফের বলল, ঠিকই শুনেছ, ভুল নেই। দুজনের কথা হচ্ছিল ভর সন্ধেবেলা গঞ্জের খালের ধারে ফাঁকা হাটের একটা চালার নিচে বসে। বাঁশের খুঁটির ওপর শুধু টিনের চাল, ন্যাড়া ফাঁকা ঘর, কোনো আব্রু নেই, হাওয়া বাতাস খেলছে। মাধাই বলল, দেখ তো জগাই, টিনের চালের ওপর কেউ ঘাপটি মেরে বসে কথা কইছে কিনা। জগাই দেখে টেকে নিয়ে বলল, না, চালের উপর তো কেউ নেই। গলাটা খিক করে হেসে বলল, জন্মে কখনো টিনের চালে ওটার অভ্যেস নেই আমার, বুঝলে। মাধাই তটস্থ হয়ে বলে, আপনি কে আগে? দেখতে পাচ্ছি না কেন। গলাটা খিচিয়ে উঠে বলল, দেখা দেখি দরকারটা কি? চাই তো বুদ্ধি পরামর্শ, দেখে হবে কোন কচু পোড়া। আগে ভয় ডরেরও তো ব্যাপার আছে। গলাটা ফের খিচিয়ে উঠে বলল, কেন ভয়ের আছেটা কি? ব্যবসাপত্র তো লাটে উঠেছে, ভিটে মাটি ছাড়াজ্য। এখন আর ভয়টা কিসে শুনি? কথায় বলে ন্যাংটার নেই বাটপাড়ের ভয়। কিন্তু আমার যে বেজায় ভয় করছে। ওরে জগাই, তোরও করছে তো? দাঁড়াও, ভেবে দেখি। হ্যাঁ গো মাধাইদা, আমার গাটাও বেশ শিশির করছে। হাত পায়ে যেন একটা খিল ধরা ভাব, গলাটাও কেমন শুকনো শুকনো। এ তো ভয়েরই লক্ষণ মনে হচ্ছে। গলাটা বেজায় খাপ্পা হয়ে বলল, ওসব মোটেই ভয়ের লক্ষণ নয়। আজ দুপুরে ভাত খাওনি বলেই ওসব হচ্ছে। জগাই কাচু মাচু হয়ে বলল, দুশ্চিন্তায় খাওয়া দাওয়া যে মাথায় উঠেছে মশাই, খাওয়ার কথা মনেই পড়েনি। ওসব খবর আমার জানা, তাই তো বলছি। ওসব মোটেও ভয়ের লক্ষণ নয়, তবে ভয়ের সুবিধেও আছে। ভয় থেকে নানা ফিকির মাথায় আসে। জগাই এক গাল হেসে বলল, আপনি বেশ বলেন তো। তা আপনি কে বলুন তো, ভূত প্রেত নাকি? ওসব পুরনো বস্তা পচা কথা যে কেন তোমাদের মাথায় আসে তা কে জানে বাবা। ভূত প্রেত মনে করা দরকারটাই বা কি? একজন বন্ধু লোক বললে ভাবলেই তো হয়। তা নামটা কণ্ঠস্বর হলে কেমন হয়? ভালো না?
জগাই গদ গদ হয়ে বলে, চমৎকার নাম। মাধাই তাড়াতাড়ি বলে, তা কণ্ঠস্বরের কণ্ঠ লাগে, আপনার কণ্ঠটাও তো দেখা যাচ্ছে না মশাই। কণ্ঠস্বর এবার খ্যাক করে একটু হেসে বলল, বলি আরে বাপু তোকে, বলি কণ্ঠ কি একটা দেখবার মতো জিনিস? জন্মে শুনিনি বাপু কেউ কারো গলা দেখতে চায়। মাধাই কাচুমাচু হয়ে বলে, তা মুখের ছিরিখানা যখন দেখাচ্ছেন না, তখন কণ্ঠটা দেখলেও তো ভরসা পাওয়া যেত আর কি। ভয় ডরের একটা ব্যাপার তো আছে। দেখ মেধো, তোকে বহুকাল ধরে দেখে আসছি, লোক তুই মন্দ স্পটে, কিন্তু জগাইয়ের মাথায় যে একরত্তি বুদ্ধি আছে তো সেইটুকুও নেই। বলি গোটা মানুষটা ছেড়ে যদি শুধু তার গলাটা দেখতে পাস, তাহলে কি তোর ভয় কমবে? মাধাই কুকড়ে গিয়ে বলল, আগে সেটাও ভাববার কথা, তবে তার চেয়ে এই যে আমি মোটামুটি গায়েব হয়ে আছি, সেটাই কি ভালো নয়? এখন তাই মনে হচ্ছে বটে। জগাই তাড়াতাড়ি হাত জোর করে বলল, আমাদের দোষ ত্রুটি নেবেন না কণ্ঠ দাদা, অবস্থা গতিকে আমরা বড্ড ঘেবড়ে আছি, মাথায় কোনো মতলব আসছে না। কণ্ঠস্বর বলল, সে আমি খুব বুঝতে পারছি, ভেবেছিলুম কাউকে কোনো দিন বলবো না, এসব গুচ্ছ কথা বলার আমার দরকারটাই বা কি? ধনরত্নে তো আর আমার কাজ নেই, কিন্তু তোদের অবস্থা দেখে আজ বড্ড বলি বলি ভাব হচ্ছে। ভাবলাম আহা, এসব জিনিস এ দুটো দুঃখী লোকের ভোগে লাগুক। দুনিয়ায় ভালো মন্দ জিনিস তো এরা চোখেও দেখেনি, চেখেও দেখেনি, সেই জন্য বলছি, মন দিয়ে শোন। শুনছিস তো? জগাই বলল, কান খাড়া করে শুনছি কণ্ঠ দাদা, আর শুনতে লাগছেও বেজায় ভালো। সত্যি কথা বলতে কি, সেই গেলবার রাসের দিনে রামশঙ্কর ভট্টাচার্য মশাইয়ের কীর্তনের পর আর কিছু এত ভালো লাগেনি। কি বলো মাধাইদা? মাধাই বেজার মুখে বলল, তা কেন, শ্যামগঞ্জে সেবার যে নিতাই সন্ন্যাস পালা শুনলাম, তাই বা মন্দ কি? তা বটে, সেই সঙ্গে মুকুন্দ রক্ষিতের কথকতার কথাও বলতে হয়। আহা, আজও চোখে জল আসে। একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। কণ্ঠস্বর ভারী মন মরা গলায় বলল, না, তোদের দিয়ে হবে না রে, বলে লাভ নেই। টাকা পয়সার কথা শুনে কোথায় হামলে পড়বি, তা না রাজ্যের বাজে কথা এনে ফেললি। জগাই কাঁদো কাঁদো হয়ে বলে, দোহাই কণ্ঠ দাদা, আর দগ্ধে মারবেন না, গাছে তুলে দিয়ে মই কেড়ে নিলে যে মারা পড়ব। মাধাইও গো ধরে বলল, তোরই তো দোষ, একটা গুরুতর কথা হচ্ছে, ধা করে কীর্তন এনে ফেললি, ওতেই তো আমাদের সব কাজ ভণ্ডুল হয়ে যায়। চোখ মিটমিট করে জগাই বলল, ও কণ্ঠ দাদা, আছেন কি? আছি রে আছি, আজ তোদের ভাগ্যের চাকা ঘোরাবো বলেই এখনো আছি, কিন্তু চাকা কি সহজে ঘুরবে? তোদের বুদ্ধির দোষে মরচে পড়ে আট হয়ে আছে। এখন মন দিয়ে শোন, ভোরফুনের মাঠ তো চিনিস? এক গাল হেসে জগাই বলল, তা চিনি না, এই তো খাল পেরোলেই সেই তেপান্তর। ভোরফুনের মাঠের ভাঙা কেল্লা দেখেছিস তো? আগে, তবে দূর থেকে। কেল্লার কাছে পিঠে নাকি যেতে নেই, অজগর যেমন শ্বাস দিয়ে মানুষ, গরু, মোষ সব টেনে নেয়, তেমনই নাকি ভাঙা কেল্লার ভিতরেও মানুষজনকে হিড়ির করে টেনে নিয়ে হাপিস করে ফেলে। সে নাকি ভূত প্রেতের আখড়া। তোর মাথা মুখ্য কোথাকার! যারা কেল্লার ভিতর সোনা দানা খুঁজতে যায়, তারাই ওসব গল্প রটায়, যাতে আর কোনো ভাগিদার না জোটে। তবে খোঁজাই সার, কেউ কিছু পায়নি আজ অবধি। মাধাই তাড়াতাড়ি বলল, তাহলে কেল্লার কথা উঠছে কেন আগে? ও যে বড্ড ভয়ের জায়গা। কণ্ঠস্বর ফের খিচিয়ে উঠে বলল, আর ধ্যাসটামো করিস না তো মেদো। বলি, এতই যদি তোর ভয়, তবে আমার সঙ্গে এতক্ষণ ধরে দাঁত কেলিয়ে কথা কইছিস কে করে? বিড়মি তো খাসনি।
মাথায় মিয়ে গিয়ে মিনমিন করে বলল, ভয় যে লাগছে না তা তো নয়, একটু একটু লাগছে। ভয়টা কেমন জানিস? শীতকালে পুকুরে ডুব দেওয়ার মতো। প্রথম ডুবটাই যা শক্ত, তারপরের ডুবগুলোয় আর ঠান্ডা লাগে না। একবার ভয়টা কেটে গেলেই হয়ে গেল। তাছাড়া দাওটাও তো কম নয় রে বাপু। ওখানে যা পাবি তাতে তোরা, তোদের পুত্র পৌত্রাদি, দর্শপুত্র পৌত্রাদি, দর্শপুত্র পৌত্রাদি, 7 পুরুষ পায়ের ওপর পা তুলে গ্যাট হয়ে বসে চব্বচলে ছোপেও খেয়ে গেলেও ফুরবে না, বুঝলি? এখন ভেবে দেখ ভয় পাওয়াটা উচিত কাজ হবে কি না। জগাই ঝাঁকি মেরে বলল, না, ভয়টা কিসের? মাধাইও গলা খাকারি দিয়ে বলল, না, এখন যেন ততটা ভয় লাগছে না। এই তো বাপের ব্যাটার মতো কথা। তাহলে শাবল আর কোদালের জোগাড় দেখ, তারপর গড়িমসি ছেড়ে কাজে নেমে পড়। আগেই বলে রাখি, গুপ্তধন ছেলের হাতের মোয়া নয়, মেহনত করতে হবে। তারপর সোনা দানা দেখে ভিড়মিকে পড়ে যদি অক্কা পাস, তাহলে ভোগ করবে কে? কোল যে শক্ত করে নে। কথায় বলে বীর ভোগ্যা বসুন্ধরা। জগাই এক গাল হেসে বলল, না কণ্ঠ দাদা, গায়ে বেশ জোর পাচ্ছি। মাদাই লাজুক লাজুক ভাব করে বলল, তা কত হবে কণ্ঠ দাদা? 10-20 হাজার হবে না? কণ্ঠস্বর অট্টহাস্য করে বলল, দূরে মুখ্য, 10-20 হাজার তো পাকিরা। আর নজরটা একটু উঁচু কর দেখি মেদো। তোর মতো ছোট লোককে গুপ্তধনের সন্ধান দিতে যাওয়াই বৃথা। বড্ড ভুল হয়েছে দেখছি। জগাই তাড়াতাড়ি হাত জোর করে বলল, মাধাইদার কথা ধরবেন না কণ্ঠ দাদা। পানুবাবুর একজন পাইক একবার মাথায় গাঁটটা মেরেছিল, তারপর থেকেই মাধাইদার মাথাটার গন্ডগোল। নইলে লোক বড্ড ভালো। মাধাইও কাচুমাচু হয়ে বলল, আগে গরিব মনীষী তো, সোনা দানা আর চোখে দেখলুম কই। তবে রয়েস হয়ে যাবে। এখন থেকে না হয় লাখ বেলাকের নিচে ভাববই না। তাহলে খুব হুঁশিয়ার হয়ে শোন, ভাঙা কেল্লার পিছনে উত্তর পূব কোণে এখনো পড়ো হয়ে কয়েকখানা ঘর খাড়া আছে। একেবারে কোণার ঘরখানায় গিয়ে মেজের আবর্জনা সরিয়ে উত্তর পূর্ব কোণের মেঝেতে শাবল ঠুকলেই বুঝবি ফাঁকা ঢ্যাব ঢ্যাব আওয়াজ আসছে। কোদাল আর শাবল দিয়ে চার মারলে বড় সড়ো পাথরের চাই উঠে আসবে। সঙ্গে টর্চ আর মোমবাতি নিয়ে যাস বাপু। গর্তের মধ্যে নেমে পড়লেই দেখবি দিব্যি একখানা কুঠুরি। তার জানলা দরজা নেই কিন্তু, একেবারে জমপুরির অন্ধকার। নেমে সোজা পূব দক্ষিণ কোণে গিয়ে ফের শাবল ঠুকবি। 4 মেরে ফের একখানা চাই তুলে ফেলবি। ওর নিচে ফের একখানা ঘর। নেমে সোজা দক্ষিণ পশ্চিম কোণে গিয়ে ফের ওই রকমভাবে আর একটা পাথরের চাই তুলে ফেলবি। নিচে আর একখানা ঘর। মাধাই বলে, ওরে বাপ, অত নিচে? তবে কি তোকে কেউ থালায় করে গুপ্তধন বেড়ে দেবে? ঘাট হয়েছে আগে, আর ফুট কাটবো না। বলুন। নিচের ঘরে নেমে পড়লি তো, এবার দক্ষিণ পশ্চিম কোণের পাথরটা সরালি। কটা হলো গুনছিস? জগাই বলল, আগে এটা 5 নম্বর ঘর। মেরেই দিয়েছিস প্রায়। 5 নম্বরে নেমে এবার ফের উত্তর পূর্ব কোণের পাথর সরিয়ে 6 নম্বর ঘরে নামবি। এইখানে নেমে ভালো করে ইষ্ট নাম স্মরণ করে নিস। বুকটা যেন বেশি ধরফর না করে। কয়েক ঢোক জলও খেয়ে নিতে পারিস। এবার পূব দক্ষিণের পাথর সরিয়ে যেই নেমে পড়লি, অমনি কিন্তু একেবারে হক চুকিয়ে যেতে হবে। মাথায় ব্যস্তে বলে উঠল, কি দেখবো সেখানে কণ্ঠ দাদা? সে বলার নয় রে, বলার নয়। সে যা দৃশ্য। জগাই হেঁ করে হেসে বলল, তা কণ্ঠ দাদা, আপনার হিস্সা কত? ও সব কথা পরে হবে কন,
এখন কাজে লেগে যা, দেরি করিসনি বাপু, বাতাসেরও কান আছে, যা যা বেরিয়ে পড়। জগাই মাথায় উঠে পড়ল। কোদাল, শাবল, মোমবাতি, টর্চ, জলের ঘটি নিয়ে যখন দুজনে বেরিয়ে খাল পেরোচ্ছে তখন সন্ধে গড়িয়ে রাত নেমেছে। ভুরফুনের মাঠে ভুতুড়ে কুয়াশা, আবছা জ্যোৎস্না আর হুহু বাতাসে দুজনেরই একটু ভয় ভয় করছে। কাজটা কি ঠিক হলো রে জগাই? হুট বলতেই এই যে একটা বিপদের কাজে রওনা হলুম, শেষে লোভে পাপ, পাপে মৃত্যু হবে না তো? অত ভেবো না তো মাধাইদা, কণ্ঠ দাদার দয়ার শরীর, নইলে কি এত বড় গুজ্জ কথাটা আমাদের বলতো? আমাদের যা অবস্থা তাতে শেয়াল কুকুরেরও চোখে জল আসে। সেই দুঃখেই না কণ্ঠ দাদার মনটা নরম হয়েছে। এই কণ্ঠ দাদার লোকটা কে বলতো জগাই? জগাই মাথা চুলকে বলল, লোক না পরলোক তা ঠিক বুঝতে পারলাম না। ওসব নিয়ে ভেবে কি হবে বলো? কণ্ঠ দাদা তো আমাদের উপকারই করেছে। ঠিক মাথার উপর থেকে কে যেন খ্যান খ্যানে গলায় বলে উঠল, কে কি উপকার করলো শুনি? দুজনে চমকে দাঁড়িয়ে পড়ে ঠাহর করে দেখল একটা ঝুপসি গাছের নিচে তারা থেমেছে। শ্যাওড়া গাছ বলেই মনে হচ্ছে। জগাই আর মাধাই পরস্পরের দিকে একটু সরে এলো। জগাই ফ্যাস ফ্যাসে গলায় বলল, কণ্ঠ দাদা নাকি? গলাটা যে অন্যরকম লাগছে। গলার স্বরটা সরাত করে গাছের নিচে নেমে একেবারে তাদের মুখোমুখি হলো। বলল, কণ্ঠ দাদা? সেটি আবার কে হে? স্বর শোনা যাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না দেখে এবার তারা ততটা ঘাবড়ালো না। আগের অভিজ্ঞতা তো আছে। মাধাই বলল, আগে আমরা কি আর তাকে তেমন চিনি? শুধু কণ্ঠস্বর শোনা গেছে, দেখা যায়নি। এই আপনার মতোই। বুঝেছি, নিজের নাম কণ্ঠস্বর বলেছে তো? যে আগে। মহানচ্ছার জিনিসের পাল্লায় পড়েছ হয়ে, বলি গুপ্তধনের সন্ধান দিয়েছে নাকি? জগাইয়ের গলাটা বড্ড বসে গেছে। ক্ষীণ গলায় বলল, ওই আর কি। কেল্লার কোণের ঘরে পাতা সরিয়ে সরিয়ে সাত নাপতে হবে, তাই তো? মাধাই হতাশ হয়ে বলল, বলতে নিষেধ ছিল, কিন্তু আপনি দেখছি সবই জানেন। আপনি কে বলুন তো? কুড়োরাম রায়ের নাম নিশ্চয়ই শুনেছ, লোকের মুখে মুখে ফেরে শোনোনি? জগাই মাথা চুলকে বলল, শুনেছি নাকি মাধাইদা? মাধাই ঘাড় চুলকে মাথা নেড়ে অনেকক্ষণ ভেবে বলল, শুনেই থাকবো, তবে আমাদের তো মাথা মোটা, তাই কিছু মনে থাকে না। সেজন্যই তো লেখাপড়া হলো না কি না। 8 বছরের চেষ্টায় 7 ঘরের নাম তা মুখস্থ হয়। জগাই বলল, আমার তো আকবরের ছেলের নাম আজও মনে নেই, কত বেদ খেয়েছি তার জন্য। গলার স্বর বলল, তা আজকাল ততটা শোনা যায় না বটে, চ্যাংরা প্যাংরাদের মনে থাকার কথা নয়, কিন্তু গঞ্জের বুড়ো মানুষদের কাছে নামটা বলে দেখো, জোরহাত কপালে ঠেকাবে। পরোপকারী হিসেবে একসময় খুব নাম ছিল আমার। সারাদিন কেবল পরোপকার করে বেড়াতুম, এমন নেশা যে নাওয়া খাওয়ার সময় জুটত না। এই কারো কাঠ কেটে দিলুম, কাউকে জল তুলে দিয়ে এলুম, কারো বেড়া বেঁধে দিলুম, কারো মরা পুড়িয়ে এলুম, কারো গাছ থেকে নারকোল পেরে দিলুম, কাউকে 5 টাকা ধার বা কাউকে 2-4 পয়সা ভিক্ষে দিলুম, কারো বাড়িতে ডাকাত পড়লে হাওড় দিয়ে গিয়ে পড়লুম। ওহ, সে কি পরোপকারের নেশা! তাতে অবশ্য মাঝে মাঝে বিপদেও পড়তে হয়েছে। যেদিন পরোপকারের কিছু খুঁজে পেতাম না সেদিন ভারী পাগল পাগল লাগতো। একদিন তো গণেশ পতিতুন্ডুর পিঠ চুলকোতে বসে গেলুম। গণেশ তখন খুব মন দিয়ে সেলাই মেশিনের সূচে সুতো পরাচ্ছিল। বাধা পড়ায় এই মারে কি সেই মারে। আর একদিন কাজ না পেয়ে নদিয়া দাসের দাওয়ায় একটা বুড়ো মানুষ শুয়ে আছে দেখে ভাবলুম বুড়ো বয়সে তো লোকের পায়ে ব্যথা ট্যাথা হয়, তা দিই লোকটার পা টিপে। বসেও গেলাম পা টিপতে। লোকটা প্রথমটায় উচ্চ বাচ্চ করলো না,
একটু বাদে বেজার মুখে বলল, ঝুটমুট মেহনত করছেন বাবু, ওটা আমার কাঠের পা। মাধাই হাত জোর করে কাতর গলায় বলল, গুরুতর বিষয়কর্ম রয়েছে মশাই, এবার আমাদের বিদায় হতে আজ্ঞা করুন। কুড়োরাম ভারী উদাস গলায় বলল, যাবে? তা যাও, পরের উপকার করা আমি বহুদিন ছেড়ে দিয়েছি। এখন মানুষের বিপদ দেখলেও চুপটি করে থাকি, যা হচ্ছে হোক, আমার কি। জোর একখানা গলা খাকারি দিয়ে গলার ফ্যাস ফ্যাসে ভাবটা ঝেড়ে ফেলল জগাই। তারপর ভারী শ্রদ্ধার সঙ্গে বলল, তা খুড়োরাম দাদা, আমাদের কি কোনো বিপদ দেখতে পাচ্ছেন? কথাটা এমনভাবে কইলেন যে বুকের ভিতরটা যেন খামচা মেরে উঠল। মাধাইও তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমারও যেন কেমন একটা হলো। ঠিক খামচা নয়, গরম তেলে বেগুন পড়লে যেমন ছ্যাঁত করে ওঠে, অনেকটা সেরকম। জগাই ফের বলল, খুড়োরাম দাদা, আপনার ভাব দেখে মনে হচ্ছে যেন গতিক সুবিধের নয়। মাধাইও পো ধরে বলল, মনটা যে বড্ড কুগাইছে কুড়োদা। কুড়োরাম বলে উঠল, ওরে না না, পরের উপকার করা আমি ভুলেই গেছি। এই তো সেদিন মহেশপুরের মহিষাসুর বধ পালায় যে ছোকরা চোমড়ানো গোফ লাগিয়ে কার্তিক সেজেছিল, সে একটা সিনের শেষে ছাড় পোকা কামড়ানোয় গোফটা খুলে নাকের নিচে চুলকোতে গিয়ে পরের সিনে গোফ লাগাতে ভুলে গিয়েছিল। চোখের সামনে দেখেও কিচ্ছুটি বলিনি, যা হয় হোক। আর হলেও তাই, গোপ ছাড়া পরে সিনে নামতেই হই ওই কাণ্ড, পালা নষ্ট হবার জোগাড়। আমাদের উপর অত বিমুখ হবেন না কুড়োদা। জগাইও বলে উঠল, আমাদের গায়ে জোর, মনে জোর, ট্যাকের জোর, বরাতের জোর, মুরুব্বির জোর, বুদ্ধির জোর, কোনো জোরই নেই কিনা। কুড়োরাম ফস করে একটা শ্বাস ফেলার মতো শব্দ ছাড়ল, তারপর বলল, এই তো সেদিন বর্ষাকালের সন্ধ্যাবেলায় গয়ারামবাবু চণ্ডী মণ্ডপে বসে গায়ের মাতব্বরদের সঙ্গে কুটকাচালি করতে করতে আনমনে তামাকের নল ভেবে সাপের লেজ টেনে মুখে দিয়েছিলেন। চোখের সামনে দেখেও কিছু বলেছি কি? কিচ্ছু বলিনি, যা হয় হোক। জগাই শস্য ব্যস্তে বলল, তা কি হলো? বরাতে জোর ছিল খুব, সাপটা ছোবলও মেরেছিল বটে, তবে সেটা গিয়ে পড়ল গয়রামবাবুর খড়মে, তাইতেই সাপটা দুটো বিস্তার ভেঙে রক্তারক্তি কাণ্ড। ফের একটা দীর্ঘশ্বাস ফেলল কুড়োরাম। সেই শুনে কাঁদো কাঁদো হয়ে মাধাই বলল, তবে কি আপনি ভাঙা কেল্লায় যেতে মানা করছেন কুড়োদা? কিন্তু মেলা সোনাদানা যে তাহলে হাতছাড়া হয়। আমি কেন মানা করবো রে, যাবি তো যা না। এই তো একটু আগে পরন্ত বিকেলে জ্ঞানা গুন্ডার দল লাঠি সরকি বন্দুক নিয়ে ভাঙা কেল্লায় গেল। সেখানে তারা জটেশ্বর সাহার ছেলে নবীনের জন্য এখন ওত পেতে বসে আছে। নবীনগঞ্জে আদায় উসুল সেরে ট্যাকে 30,000 টাকা নিয়ে হরিপুরের দিকে একটু আগে রওনা হলো। সঙ্গে আবার হাড়ে বজ্জাত নিমাইটাকেও জুটিয়েছে দেখলুম। একটু বাদেই সেখানে রক্তারক্তি কাণ্ড হবে। কিন্তু দেখ, তবু কেমন চুপটি করে আছি। না বাপু, আমি আর পরোপকারের মধ্যে নেই। তোরা যেখানে যাচ্ছিস যা বাপু, যা খুশি কর, আমার তাতে কি। মাথায় মাথায় হাত দিয়ে বসে পড়ল। জ্ঞানার দল? ওরে বাবা, তারা যে সাক্ষাৎ যমদূত। জগাইয়েরও মুখ শুকোলো। তাহলে কি হবে কুড়োদা? আমাদের বড়লোক হওয়া কি কপালে নেই? কুড়োরাম ভারী উদার গলায় বলল, তাই কি বললুম রে, বড়লোক হওয়ার আশা যখন হয়েছে তখন গিয়ে কেল্লায় খোঁড়াখুড়ি লাগিয়ে দে। 7 ধাপ নিচে নেবে, ঘাম জড়িয়ে হেদিয়ে গিয়ে যদি লবডঙ্কা পাস, তাহলেও আমি কিছু বলবো না। মাথায় চোখ বড় বড় করে বলল, গুপ্তধন কি তাহলে নেই? ওসব আমি জানি না বাপু। তোদের কণ্ঠ দাদা যখন বলেছে, তখন আমি তোদের বাড়া ভাতে ছাই দিতে যাব কেন?
আজকাল কারো উপকার যেমন করি না, তেমনি আবার অপকারও করি না কি না? বুকে জোর আর তাকত থাকলে গিয়ে দেখ না, গুপ্তধনের আগে জ্ঞানা আছে, তার দলও ঘাপটি মেরে আছে। এ সময় উটকো লোক হাজির হলে, না বাপু, বড্ড বেশি কথা কয়ে ফেলেছি, ওইটাই তো আমার দোষ। জগাই কাঁদো কাঁদো হয়ে বলল, কথা কইছেন বটে, কিন্তু সবই তো সাঁটে, পরিষ্কার করে বুঝতে পারছি কই। মাধাইদা, তুমি কিছু বুঝলে? মাধাই গম্ভীর হয়ে বলল, দুটো পয়সার মুখ আর বোধহয় এ জন্মে দেখা হলো না রে জগাই। কুড়োরাম আরো নরম গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, অত ভেঙে পড়ছিস কেন? তোদের আর ক্ষতিটা কি হলো? নবীন সাহার বিপদটা একটু ভেবে দেখ, সে তো ধনে প্রাণে মরবে আজ, তোদের তো তবু প্রাণটা আছে। মাধাইয়া জগাই খানিকক্ষণ গুম হয়ে বসে রইল। তারপর হঠাৎ কুড়োরামের কথাটা যেন সেঁধ হলো মাথায়। মাধাই আচমকা লাফিয়ে উঠে পড়ল, তাই তো, নবীনটা যে বড্ড ভালো ছেলে রে জগাই, কতবার আমাদের দোকানে বেগুনি আর মোচার চপ খেয়ে তারিফ করে গেছে। জগাইও ঝাঁকি মেরে উঠে পড়ল, হ্যাঁ তো মাধাই, নবীনের যে এত বড় বিপদ সেটা তো খেয়াল হয়নি, তাকে যে হুঁশিয়ার করা দরকার। অদৃশ্য কুড়োরাম নির্বিকার গলায় বলল, পরোপকারের বাই চাকা দিয়েছে বুঝি? তা ভালো, আমারও চাকা দিত কিনা। লক্ষণ খুব চিনি, সেবার গুণময় মণ্ডলের বকনা বাছুর হারিয়ে গেল বলে আমি গোটা পরগনা চষে ফেলেছিলাম। তিনেক বাদে যখন খিদে তেষ্টায় চিচি করতে করতে বাছুর নিয়ে ফিরলাম, তখন গুণময় কি বলল জানিস? চোখ রাঙিয়ে সপ্তমে গলা তুলে পাড়া জানান দিয়ে চেঁচাতে লাগলো। বলল, তুই হারামজাদাই আমার বাছুর চুরি করেছিলি, থানায় এত্তেলা দেওয়াতে ভয় খেয়ে ফেরত দিতে এসেছিস, চল ফাটকে দেব। 5 জন জড়ো হয়ে গিয়েছিল, তারাও বলা বলি করছিল, চুরি করেছিলি তো করেছিলি, বাছুরটা সীতারামপুরের গোহাটায় বেচে দিলেই পারতিস। আহাম্মুকের মতো কেউ চুরির জিনিস ফেরত দিতে আসে? সেবার যে কি নাকাল হতে হয়েছিল তার বলার কথা নয়। জগাই আমতা আমতা করে বলল, এ কথাটাও কি সাঁটে বলা হলো কুড়োদা? মাধাই চিন্তিতভাবে মাথা নেড়ে বলল, তার মানে আমরা নবীনকে বাঁচাতে গিয়ে ফ্যাসাতে পড়ব? এরা সব ঠিক মানুষ রে জগাই, বহুদূর দেখে তবে কথা কন। জগাইয়ের মনটা খারাপ, দুর্বল গলায় বলল, তা বলে ছেলেটা বেঘরে প্রাণটা দেবে নাকি মাদাইদা? আমাদের প্রাণেরা কি দাম বলো? ডাকাত বদমাসের হাতে না মরলেও না খেয়ে মরা তো কপালে লেখাই আছে। জীবনে কখনো একটা সাহসের কাজ করলুম না, আজ চোখ বুঝে একটা করেই ফেলবো নাকি মাদাইদা? মাধাই অনিচ্ছুক গলায় বলল, কখনো ডাব চিংড়ি খেয়েছিস রে জগাই? না তো, কীরকম জিনিস এটা? আমিও খাইনি, ডাবের মধ্যে চিংড়ি দিয়ে করে, খেতে নাকি অমৃত, বড় স্বাদ ছিল। মরার আগে একবার ডাব চিংড়ি খেয়ে মরি। তারপর ধর সেবার শিবরাত্রির মেলায় কি একটা সিনেমা যেন দেখলুম, তাতে দেখি ভোরবেলা কাশির ঘাটে লোকেরা ডন বৈঠক দিচ্ছে। দেখে বড় ইচ্ছে ছিল কাশিতে গিয়ে আমিও একবার ভোরবেলা ওরকম ডন বৈঠক দেব। তারপর ধর হেঁটো ধুতি পরেই তো জীবনটা কাটলো। জীবনে একবার একখানা 80 সুতোর কাপড় পরার বড় ইচ্ছে ছিল রে। দিব্যি কুচিয়ে কোচা দোলাবো, আগাটা আবার ময়ূরের পেখমের মতো একটু ছড়িয়ে পিরানের পকেট থেকে উঁকি মারবে। তা সেসব আর হয়ে উঠল না। সে যাকে, চল আজ মোড়েই দেখি বরং। জগাই বিরক্ত হয়ে বলল, দেখো দেখি কাণ্ড, ওসব কথা কয়ে তুমি যে আমাকে কাহিল করে দিলে। আমারও যে বুকের মধ্যে উতাল পাতাল হতে লেগেছে। কেন রে, তোর আবার কি হলো? তোমার মতো বড় বড় আশা নেই আমার, কিন্তু ছোটোখাটো কয়েকটা সাহায্যে আমারও ছিল, ধামাচাপা দিয়ে রেখেছিলুম, কিন্তু এখন সেগুলো চাগার মারতে লেগেছে যে। কেষ্টনগরের সর ভাজা খেয়েছো কখনো? লোকে বলে সে নাকি একবার খেলে মরণ অবধি তার স্বাদ জিভে জড়িয়ে থাকে।
তারপর ধরো ওই যে মাউথ অর্গান না কি যেন বলে, ঠোঁটে সাটিয়ে প্যাঁপড় প্যাঁপড় বাজায়। খুব ইচ্ছে ছিল পয়সা হলে ওর একটা কিনে মনে সুখে হিন্দি গান বাজাবো। আর একটা স্বাদও ছিল, কিন্তু বলতে লজ্জা করছে। আর লজ্জা কিসের রে? একটু বাদেই যাদের মরতে হবে তাদের কি লজ্জা ঘেন্না ভয় থাকতে আছে? তাহলে বলেই ফেলি, সে যে বাজপুরে সত্যেনবাবু কি একটা সুগন্ধি মেখে মাঝে মাঝে গঞ্জে আসে, শুকেছ কখনো? হা হা, গন্ধটা নাকে এলে যেন প্রাণটা জুড়িয়ে যায়, বুক ঠান্ডা হয়, মনটা গ্যাস বেলুনের মতো উপর দিকে উঠে যায়। ইচ্ছে ছিল ওরকম এক শিশি সুগন্ধি কিনে কয়েকদিন কষে মেখে নেব। তা সেসব ভাবতে গেলে তো আর মরাই হবে না আমাদের। যা বলেছিস, বেঁচে থাকলেও ওসব কি আর জুটত রে? তার চেয়ে চল মরে ফিরে যাত্রা করে আসি। বীরের মতো মরলে নাকি পরের জন্মটা দুধে ভাতে কাটানো যায়। এতক্ষণ কুড়োরাম রাগ কাড়েনি। জগাই সন্তর্পণে জিজ্ঞেস করল, পুরো দাদা কি এখনো আছেন? কুড়োরাম একটা জবরদস্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আছিও বলা যায়, নেইও বলা যায়। তাহলে মরাই সাব্যস্ত করলে দুজনে। জগাই বলল, মরার মোটেই ইচ্ছে ছিল না মশাই, তবে কিনা মনে হচ্ছে মরণটাই হন্যে হয়ে খুঁজছে আমাদের। মাথায় মাথা নেড়ে বলল, হ্যাঁ, খুঁজে খুঁজে হয়রান হচ্ছে বেচারা। কুড়োরাম বলল, তাহলে বাপু এগিয়ে পড়ো, পা চালিয়ে হাঁটলে কেল্লার আগেই নবীনকে ধরে ফেলতে পারবে। তারা বেশ দুলকি চালে হাঁটছে, দেখে যেন মনে হয় হরিপুরে পৌঁছনোর মোটেই গরজ নেই। জগাই বলল, আচ্ছা মশাই, নবীনের সাঙ্গাত ওই নিমাই লোকটা কে বলুন তো? হাড় বজ্জাতে লোকে, তবে পাজি হতে হলে ওরকমই হতে হয়। যেমন বুদ্ধি তেমনি চার চক্ষু নজর, যেমন সাহস তেমনি গায়ের জোর। তার মনের কথা আঁচ করার উপায় নেই কি না? এই জ্ঞানার কথাই ধরো, খুন খারাপি লুটমার করে বেড়ায়, লোকে ভয়ও খায়, কিন্তু মাথায় কি একরত্তি বুদ্ধি আছে? এই যে নিমাইরায় ওর সঙ্গে সাঁট করেছে, শিকার ধরে দিয়ে মজুরি বাবদ কমিশন নেবে, তাতেই জ্ঞানাকাত। বুদ্ধি থাকলে বুঝতে পারত নিমাইরাই ওকে লেয়াজে খেলাচ্ছে। এই ভুরফুনের মাঠেই একদিন জ্ঞানাকে পুঁতে ওর দলের দখল নেবে নিমাই। না হে বাপু, বড্ড বেশি কথা কয়ে ফেলেছি, তোমরা বরং এগিয়ে পড়ো। সন্ধ্যে 7:11 মাহেন্দ্রক্ষণ আছে। এই সময়টায় যদি শহীদ হতে পারো তবে সোজা বৈকুণ্ঠ লোকে চলে যেতে পারবে। মাধাই বিরক্ত হয়ে বলে, যাচ্ছি মশাই যাচ্ছি। ওহ, আমাদের জমের মুখে ঠেলে দিতে যে কি ভারী আহ্লাদ আপনার। খুব করে একটা হাসির শব্দ হলো। তারপর কুড়োরাম বলল, কি করব বলো, আজকাল যে আমার রক্তারক্তি কাণ্ড দেখতে বড্ড ভালো লাগে। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে সাধু বাবার লাঠি। আজ শুনলেন প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।